বুকের আঁচল অমন নিচে করে রেখেছ কেন? রুমে ঢুকেই আহাসান একথা বলে উঠল। একথা শুনে স্নেহার মনে হচ্ছিল যে কোনো সময় দম আটকে মরে যেতে পারে। ইচ্ছা করে তো আর সরায়নি। এসিটা অফ হয়ে গেছে কি করে জানি। এত ভারী সাজ নিয়ে হাঁসফাঁস লাগছিল তাই একটুখানি সরিয়ে রেখেছিল আঁচলটা। তাই বলে রুমে ঢুকেই প্রথমে কোনো কথা না এই কথা বলবে? এতক্ষণ যাবৎ বাসর ঘরে দুরু দুরু বুকে অপেক্ষা করেছে স্নেহা। কেন জানি না মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে তার। আচ্ছা এসে আগে করবে কি? জোরাজোরি করবে না তো আবার? উফফ কেন জানি না কিছুই ভাবতে পারছে না স্নেহা। একদিনের মধ্যে এমন করে কারো বিয়ে হতে পারে সেটা তার জানাই ছিল না। পরশুই দেখতে এসে পছন্দ করে ফেলে স্নেহাকে আহসানের আম্মা। স্নেহার এত গাইগুই সত্ত্বেও স্নেহার বাবা শফিক সাহেব পাকা কথা দিয়ে দিয়েছিলেন। ছেলেকে শুধু এক পলক দেখেছিল স্নেহা। আর্মিতে জব করে, বিশাল উঁচু, মনে হয় উটের মতো লম্বা আর ট্রেনিং দেওয়া ফিট বডি। এইটুকুই দেখতে পেরেছিল। তারা যখন প্রস্তাব দিয়েছিল আজই বিয়ে, স্নেহার মা অমত করলেও শফিক সাহেবের কথার কাছে তা আর ধোপে টেকেনি। তার ফলশ্রুতিতে আজ স্নেহা বাসর ঘরের বাসিন্দা। কতক্ষণ স্নেহার ননদ অতসী আর তার বেশ কয়েকটা কাজিন ছিল স্নেহার কাছে অনেকক্ষণ। নানা ধরনের কথার পরে যেই আহসানের বড় ভাবি মানে নীলা এসে হাজির, সবগুলোকে কান ধরে বের করে দিল। সবাই বের হয়ে গেলে নীলা স্নেহার পাশে বসে আস্তে আস্তে বলল, দেখো ভাই, আমার দেবরকে যেন বেশি অপেক্ষা করিও না। এই বলেই নীলা হাসতে লাগল। স্নেহা বেশ অবাক হয়ে ভাবে সে কি রুমের দরজা লক করে রাখবে নাকি যে তার দেবর বাইরে অপেক্ষা করবে। আহাসান যখন রুমে ঢুকল ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। আর ঘরে ঢুকেই মহাশয়ের বাস মার্কা কথা। গরমে স্নেহার পরাণ যায় যায় অবস্থা। আহাসান এসেই ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢোকে। ফ্রেশ হয়ে যখন বের হল দেখল স্নেহা ঘেমে নেয়ে একাকার। গম্ভীর গলায় স্নেহাকে বলল, যাও যেয়ে ফ্রেশ হয়ে নেও। অনেক রাত হল, কাল ঠিক সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। বিনা বাক্য ব্যয় স্নেহা গয়নাগুলো খুলে রেখে যখন ওয়াশরুমে ঢুকল তখন আহাসান চুল ঠিক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। স্নেহা ওয়াশরুমে ঢুকে মনে মনে হাসতে হাসতে শেষ যে চুল হচ্ছে 1 ইঞ্চি, তাও আবার পুরো কানপিট টাক বের করা, সেটা রেও ঠিক করে আঁচড়াচ্ছে। ফ্রেশ হয়ে মেকআপ উঠিয়ে একবারে গোসল করে বের হল স্নেহা। বেরিয়েই দেখে মার্চপাস্ট করার মতো সোজা স্ট্রেইট হয়ে শুয়ে আছে আহাসান। কেন জানি না খুব মন খারাপ হল স্নেহার। মানুষের জীবনে এই রাতটা একবারই আসে, ভার সে কি না ঘুমিয়ে পড়েছে। এই যে স্নেহা কচি কলা পাতা কালারের শাড়ি পরেছে, নাভিটা অনেকখানি বের করে রেখেছে। আর ব্লাউজের পিঠও অনেক বড় করা, স্লিম ফিগার, মেদহীন পেট, এসব তো তাকে দেখানোর জন্যই করা, কিন্তু তাই বলে সে এমন করে ঘুমিয়ে পড়বে? তাও আবার এই রাত্রে? এসব ভাবতে ভাবতেই স্নেহা আহাসান পাশে বেশ দূরত্ব রেখে শুয়ে পড়ল। ইন্টার পর্যন্ত পড়াশোনার চাপে কখনোই প্রেম নামক কোনো কিছু জীবনে আসতে পারেনি স্নেহার। যখন মেডিকেলে চান্স হয়ে গেল দিনরাত, তখন এক ধ্যান জ্ঞান পড়া আর পড়া। তারপরেই ধুম করে এই বিয়ে। প্রেম মনে হয় আর হল না স্নেহার কপালে। এসব ভাবতে ভাবতেই স্নেহা কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই জানে না। রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠা আহাসানের অভ্যাস। আর্মিতে জয়েন করার পর এই অভ্যাসটা হওয়া বাধ্যতামূলক। কিন্তু কেন জানি না আজকে কেমন জানি অন্যরকম মনে হচ্ছে অন্য দিনের চেয়ে। কিন্তু কেন? হঠাৎই মনে হলো বুকের ভিতরে এক উষ্ণ অনুভূতি। তাকিয়ে দেখে স্নেহা তাকে জড়িয়ে ধরে বুকের ভিতরে মুখ গুজে বাচ্চাদের মতো অঘরে ঘুমাচ্ছে। শত হলেও পুরুষ তো। নিমেষেই যেন সারা শরীরের রক্ত ছলকে উঠল আহাসানের।
রিমিও তো তাকে কতদিন জড়িয়ে ধরেছে, কখনোই তার এমন তো লাগেনি। সকালে মিষ্টি একফালি রোদ পর্দার ফাঁকা থেকে এসে স্নেহার পেটের উপরে পড়েছে। ভালো করে তাকিয়ে স্নেহাকে দেখে আহাসানের তো আক্কেল গুরুম। শাড়িটা সম্পূর্ণ খুলে গেছে, আঁচলের এক পাট কোনো রকমে বুকের উপরে, বাকি শাড়ি খাটের অন্য কোণায়। ফর্সা ধপধপ পেট অনেকখানি বের হয়ে আছে। সারাটা শরীর যেন মূর্তির মতো করে গড়া, যেখানে কোনো মেদের ছিটে ফোঁটা নেই। সবচেয়ে সুন্দর হচ্ছে মিষ্টি মুখটা। কিছু কিছু মুখ আছে না দেখলেই ভালো হয়ে যায়, ঠিক তেমনই একটা মুখ। জোর করে আহাসান মুখ ফিরিয়ে নিল, এই মোহে আর দ্বিতীয়বার সে পড়বে না। মন ঠিক কাচের মতো ভাঙ্গলে আর জোড়া লাগে না। আহাসান যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে এলো আহাসানের ফিরোজা খানম তখন বেশ অবাক হলেন। কি রে, ঘরে নতুন বউ রেখেই তুই ডিউটিতে যাচ্ছিস? মায়ের প্রশ্ন শুনে টেবিলে বসতে বসতে সে বলল, মা তোমার কি মনে হয় বিয়ে হয়েছে তাই সব কাজ ফেলে ঘরে বসে থাকব? তাই বলে আজকের দিনেও অফিস না গেলে হয় না? অনেকটা অনুরোধের সুরে বলল ফিরোজা খানম। ইম্পর্টেন্ট মিটিং আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে। এই বলেই বেরিয়ে গেল আহাসান। নীলা টেবিলে আসলে ফিরোজা খানম বলল, তুমি যে স্নেহাকে ডেকে উঠিয়ে দেও, এখনো মনে হয় উঠতে পারেনি। শাশুড়ির কথা মতো নীলা সোজা আহাসানের রুমে গেল। দরজা বাইরে থেকে ভেজানো, একবার ভাবল নক করবে, পরে মনে পড়ল তার দেবরই তো ঘরে নেই, এখন এমনই ঢুকতে পারে। দরজা খুলে নীলা মুচকি হেসে দিল। এলোমেলো অবস্থায় স্নেহা ঘুমাচ্ছে। ব্লাউজের বুকের উপরের দুই বোতাম খোলা, শাড়িটা ফ্লোরের উপরে পরা, পেটিকোটের রশ্মি খোলা। তার দেবর তো বেশ ভালোই রোমান্টিক, আর বিয়ে আগেই এই লোকই কি না না বলে বাড়ি মাথায় তুলেছে। নীলার বুকটা জানি কেমন খা খা করে ওঠে। আহাসানের বড় ভাই ইমতিয়াজও আর্মিতেই আছে। এখন বর্তমানে জাতিসংঘের মিশনে সুদানে আছে। প্রতিটা মুহূর্তে নীলা ইমতিয়াজের অভাব অনুভব করে। বড় একটা নিঃশ্বাস ফেলে সে স্নেহাকে ডাকতে লাগল। কিছুক্ষণ ডাকাডাকির পরে স্নেহা ঘুম জড়ানো চোখে উড় দিল, মা এমন করতেছ কেন? আর কিছুক্ষণ ঘুমাই না? নীলা হেসেই ফেলল। স্নেহার কথা শুনে পাগল মেয়েটার মনেই নেই যে উনি অন্যের ঘরে আছে। এই স্নেহা, ওঠো না, অনেক বেলা হল। মা ডাকছেন। নীলা ডাকতে লাগল। ঘুম ভাঙতেই স্নেহা তোরাক করে লাফিয়ে উঠল। সে আছেটা কই? পরে খেয়াল পড়ল কালকে তো তার বিয়ে হয়ে গেছে। উঠে বসতেই নিজের অবস্থা দেখে স্নেহা লজ্জায় সে কি অবস্থা তার? তাহলে রাতে কি কিছু হয়েছিল? না না, তাহলে কি উফ, এই অবস্থায় সে কি স্নেহাকে দেখেছে? জাস্ট ভাবতে পারছে না স্নেহা কিছুই। তাড়াতাড়ি বালিশটা বুকের উপরে টেনে নিল। তাই দেখে নীলা মুচকি হেসে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? তোমার এই পাঠ আরও 1.5 বছর আগে পড়া হয়ে গেছে আমার। গোসল করে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে আসো, মা অপেক্ষা করছে। এই বলেই নীলা দরজা টেনে বেরিয়ে গেল। স্নেহা আজব হয়ে ভাবতেছে কখন কি হল, আর উনিই বা গেল কই? গোসল করে পাতলা একটা গোলাপি শাড়ি পরে মাথার চুল ছেড়ে ঘোমটা টেনে স্নেহা নিচে নেমেই তার শাশুড়িকে সালাম করল। ফিরোজা খানম স্নেহাকে জড়িয়ে ধরলেন। ঘুম ভালো হয়েছে তো মা? জি মা, মাথা কাত করে বলল স্নেহা। বসো, নাস্তা করে নেও তাড়াতাড়ি। স্নেহা টেবিলে বসতেই অতসীও ঘুম থেকে উঠে এসে স্নেহার পাশে বসল। নীলাও ওদের সাথে নাস্তা করতে বসল। মা ভাইয়া কই? অতসী জিজ্ঞেস করল মায়ের দিকে তাকিয়ে। উনি দেশ রক্ষা করতে গেছে, ফিরোজা বেগম চোখ কুঁচকে বিরক্তির সাথে বলল। ছোট ভাবি, এই মেজর সাহেবরে যদি তুমি টাইট দিতে না পারছ তো খবর আছে কিন্তু বলে দিলাম। স্নেহার দিকে ঘুরে তাকিয়ে বলল অতসী।
নীলাও সায় দিল, এদের যদি কেউ বলে রাত 12টায় সব ফেলে ডিউটিতে আসো তাও সমস্যা হবে না এদের। স্নেহা সবার কথা মাথা নিচু করে শুনেই যাচ্ছে আর মনে মনে ভাবছে কালকে সারারাতে মাত্র 2টা লাইন কথা আর কিছুই বলে আর তাকে সবাই মিলে শাসন করতে বলতেছে। আল্লাহর দুনিয়ায় কারে যে কে কি বোঝায়। সকালে নাস্তা খেয়ে উপরে আসতেই স্নেহা দেখল রুম পুরোপুরি গোছানো, বিছানা খুব সুন্দর করে পাতা, বাকি সব ফিটফাট। কালকে রাতে ঘরে আনার পরে স্নেহা ভালো করে রুম দেখতে পারেনি, তাই এখন মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রুম দেখতে লাগল। একপাশে বিশাল এক বিছানা পাতা ঠিক জানালার পাশে, অন্য পাশে মেঝে থেকে উপরের ছাদ প্রায় ছুঁই ছুঁই একটা বুক শেলফ যাতে ঠাসা বই, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোয়ার আর বড় একটা কাঠের আলমারি। খুব ছিমছাম গোছানো ঘর। রুমের সাথে লাগোয়া বেলকনিটা আরো সুন্দর, খুব বড়, আর দুটো বেতের সোফা আছে বসার জন্য। দুপুরের খাওয়া শেষ করে স্নেহার কেন জানি না খুব ইচ্ছা হলো আহাসানের সাথে কথা বলার। নাম্বার বিয়ের আগেই পেয়েছিল, কিন্তু কল দেওয়ার আগেই বিয়েটা হয়ে গেল। দুরু দুরু বুকে একবার ফোন দিয়ে আবার কাটে, আবার কল দেয়, আবার কাটে। এমন করতে করতে ফোন রেখেই দিল। মাথায় নিচে বালিশ দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়ল। আহাসান বাসায় এসে দেখি যেন পিনপতন নীরবতা, কি ব্যাপার, সব গেল কই। বুয়া এসে বলল যে যার রুমে যেয়ে শুয়ে পড়েছে। দুপুর 2টায় ডিউটি শেষ হয়। আহাসানের বাসায় আসতে আসতে 3টা বেজে যায়। এসেই সাধারণত দুপুরের খাবার বাসায় খায়। আস্তে আস্তে উপরে উঠে আসল সে। একবার ভাবল নক করবে নিজের রুমে, পরক্ষণেই ভাবল কি দরকার, নিজের রুমে নিজে যাবে, তার আবার এত কাহিনী কিসের। দরজার লক আস্তে করে মোচড় দিতেই খুলে গেল, তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে মহারানী। রুমে ঢুকেই তার নজর গেল বিছানার উপরে হালকা গোলাপি শাড়ি পরনে, ম্যাচ করা ব্লাউজ, কাত হয়ে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছে স্নেহা। ফর্সা পিঠোটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। কোমরের বেশ খানিকটা অংশ বের হয়ে আছে। কোলবালিশের উপরে একটা পা তুলে দিয়েছে স্নেহা। ফর্সা পায়ের অনেক খানিই দেখা যাচ্ছে। মোট কথা যে কোনো ছেলেকে পাগল করে দেওয়ার জন্য এনাফ। কোনো রকমে চোখ ফিরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করল আহাসান। নিচে নেমে এলো, আবার নিঃশব্দেই বুয়া আমার খাবার দেবেই বলেই টেবিলে বসল আহাসান। আসলে হুট করে বিয়েতে মোটামুটি সবার উপরেই চাপ গিয়েছে। বড় ভাইও দেশে নেই, তাই সবাই অনেক খেটেছে। তাই এই অসময়েই সবাই অঘরে ঘুম। খেতে খেতে হঠাৎ চোখ পড়ল ফোন স্ক্রিনে। 12টা টেক্সট মেসেজগুলো যে নাম্বার থেকে এসেছে, একসময় ওই নাম্বার থেকে শতে শতে মেসেজ আসত, আর এখন এর জন্য সারা মেয়ে জাতিকেই ঘৃণা করে আহাসান। ফোনটা অফ করে দিয়ে খাওয়া শেষ করে আবার উপরে উঠল সে। তখনও স্নেহা বেঘোরে ঘুমাচ্ছে। আহাসান যে আস্তে করে মেয়েটার পাশে শুয়ে পড়ল আর ভাবতে লাগল কি করেছিল সে যে তার সাথে এত বড় প্রতারণা করল। রিনি চোখ খুলে চারপাশে অন্ধকার দেখল। স্নেহা মনে করার চেষ্টা করতে লাগল যে সে আছেটা কই। পাশ ঘুরতে যাবে এমন সময় দেখল, স্নেহা ঘুরেই দেখল আহাসান ঘুমিয়ে আছে ওর পাশে, আর তার হাতটা ঠিক স্নেহার পেটের উপরে দেওয়া। স্নেহার মনটা হঠাৎই ভালো হয়ে গেল এই প্রথম ছোঁয়া পেয়ে। ওর মনে হচ্ছিল যেন উষ্ণ মরুপ্রান্তে এক পশলা বৃষ্টির ছোঁয়া। আসলেই প্রথম ছোঁয়ার অনুভূতির আবেশই অন্যরকম। স্নেহা দেখতেও কিন্তু কম সুন্দরী না। স্কুল কলেজ লাইফে অনেক অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু কখনো এসব বিষয়ে মাথা ঘামায়নি। পড়াশোনাই ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু এই পড়াশোনা করতে করতে তার ভেতরের আমিত্বটা তো আর মরে যায়নি। কাল থেকে স্নেহার কাছে যেন মনে হচ্ছে সে আবার কিশোরী হয়ে গেছে। একটু ছোঁয়া, একটু কাছে পাওয়ার জন্য যেন বেকুল হয়ে আছে। ঘুমন্ত আহাসানের মুখের দিকে তাকিয়ে রইল স্নেহা। আস্তে করে আহাসানকে সরিয়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল তখনও বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মানুষটা।
ওয়াশরুমের আলোটা ঠিক মুখের উপরে এসে পড়েছে। ঘুমন্ত কাউকে দেখে এত মায়া লাগে সেটা হয়তো আজই স্নেহা প্রথম অনুভব করল। আর একটু কাছে যেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করল আহাসানকে স্নেহা। নাকের ঠিক উপরে বড় একটা তিল আছে, আর সেটা কি না স্নেহা মাত্র দেখতে পেল। এত কঠিন করে রাখে চেহারাটা সব সময়, আর এখন ঘুমের কারণে কঠিন তার মুখোশ খুলে যেয়ে যেন ঠিক বাচ্চাদের মতো লাগছে আহাসানকে। পা দুটো কুকড়ে শুয়ে আছে সে, সোজা করে ঘুমালে হয়তো বাইরেই চলে যেত পা। এত লম্বা হয় নাকি মানুষ? স্নেহা নিজের 5.5 ফুটের উপরে লম্বা, কিন্তু আহাসানের পাশে যখনই দাঁড়িয়েছে তখনই ওর কেন জানি না গ্যালিভার আর লিলিপুটের কথা মনে এসেছে। স্নেহার মনে চাচ্ছিল আরও কিছুক্ষণ বসে মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকুক, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে রুমে এসেছে। নতুন বউ বলে কথা, অন্যান্যদের একটু খোঁজও তো তার রাখতে হবে। শাড়ি ঠিক করে ওয়াশরুমের লাইট অফ করে যখন স্নেহা নিচে নামল তখন ঠিক রাত 8টা বাজে। নিচে এসে দেখল অতসী টিভি দেখলে মায়ের সাথে বসে বসে। নীলা ভাবি রান্নাঘরের সাথে বুয়া আছে। স্নেহা সোজা যেয়ে রান্নাঘরে ঢুকল। ভাবি কি করতে হবে আমাকে বলেন, আমি করছি। না না ভাই, তোমার কিচ্ছু করতে হবে, তোমাকে দিয়ে কিছু করাই, আর তোমার বর আমাকে প্যারেড করার, তাই না? এই বলেই নীলা হাসতে লাগল। কিচ্ছু হবে না ভাবি, উনি ঘুমে। আপনি আমাকে দেন কি করতে হবে? বুঝি বুঝি, আমাদেরও এমন হয়েছিল। সারারাত জাগলে এমনই হয়। স্নেহা মনে মনে বড় এক নিঃশ্বাস ফেলল। যা বাইরের দৃষ্টিতে দেখা যায় তাই কি আর কখনো হয়? নীলা আবারও প্রশ্ন করল, স্নেহা ছুটি কবে শেষ তোমার? আবার তো হসপিটালে শুনেছি নাইট ডিউটি হয়। দেবরটা না আমার পাগল হয়ে যায়। নীলা কথাগুলো বলেই হাসি আর থামাতে পারে না। স্নেহা মনে মনে বলল, ভাবি আপনার দেবর আমাকে ছাড়া দিব্যি ভালো আছে। আমি না থাকলেই সে ভালো থাকবে। মুখে হাসি টেনে স্নেহা বলল, হঠাৎ করে এমন হয়ে গেছে তো, তাই বেশি ছুটি পাইনি। পরশু থেকেই জয়েন করা লাগবে। কই ভেবেছিলাম যা এসেছে এখন আর একা থাকা লাগবে না। কিন্তু কিসের কি যাটাও নাকি এখন হাসপাতালে ছুটবে। মুখে কপাট রাগ এনে বলল নীলা। পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে স্নেহা বলল, ভাবি একদম চিন্তা করবেন না, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরব। এসেই আপনার সাথে গল্প করতে বসব। এবার তো আর রাগ নেই। নীলা ঘুরিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে বলল, আজকে থেকে আমাকে ভাবি না বুবু বলবি তুই। জানিস আমার না আগে খুব কষ্ট হতো যে বোন নেই কেন। বিয়ের পরে অতসীকে পেয়ে অনেকটাই কষ্ট চলে গেছে। আর আজকে তোকে পেয়ে আর কোনো কষ্টই নেই বোন না থাকার। তুই আর অতসীই আমার বোন। এসব কিছুই পেছনে থেকে চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন ফিরোজা খানম। কেন জানি না তার চোখ দুটি বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল। ছেলে দুটো বড় হওয়ার পরে ফিরোজা খুব চিন্তায় থাকতেন যে কেমন না কেমন মেয়ে আসে ঘরে। যদি সবকিছু মানিয়ে নিতে না পারে তখন কেমন হবে। নীলা আনার পরে যেন এক হাফ ছেড়েছিলেন, অনেক লক্ষ্মী একটা মেয়ে নীলা। আর স্নেহাকে তো এক নজরেই পছন্দ হয়ে গিয়েছিল। না, ফিরোজা খানম ভুল করেননি তাহলে। আসলেই তিনি জহুরির মতো আসল হীরাই বেছে নিয়েছেন। বউদের এই মিল দেখলে কার না ভালো লাগে। কিন্তু চিন্তা একটাই, আহাসান কি করে কে জানে। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন যেন ওই বদ মেয়ের উপরের রাগগুলো ছেলেটা এই মেয়েটার উপরে না দেখায়। যেমন নীরবে এসেছিলেন ঠিক তেমনি নীরবে সরে গেলেন ফিরোজা। আবার ড্রয়িং রুমে ফিরে এসে দেখলেন অতসী টিভি ছেড়ে মনের আনন্দে ফোনের দিকে তাকিয়ে আছে, যেটা ফিরোজার একদম অপছন্দের। অতসী, এক কাজ করি মা, ফোন হাতে ধরে রাখতে তো তোর খুব কষ্ট হয়।
আমি তোর গলার সাথে ছোট্ট একটা পিঁড়ি বেঁধে দেই, ওটার উপরে রেখে রেখে ফোন টেপাটেপি করবি। তাড়াতাড়ি ফোন সাইডে রেখে টিভির দিকে মন দিল অতসী, কারণ সে খুব ভালো করেই জানে এটা মায়ের থ্রেটমূলক আদর। এর পরের ধাপেই ফোন জব্দ করার আশঙ্কা আছে। এর চেয়ে আগাম সতর্ক অবলম্বন করাই অতসীর কাছে বেটার মনে হল। রাত 9:30টার দিকে দুই বউ ডাইনিং টেবিল রেডি করে ফেলল। ফিরোজা টেবিলে বসেই বললেন, স্নেহা যাও তো আহাসানকে ডেকে নিয়ে এসো। জি মা। এই বলেই স্নেহা উপরে গেল আহাসানকে ডাকতে। রুমে যেয়ে দেখল বিছানা খালি, তার মানে সে ঘুম থেকে উঠে গেছে। ওয়াশরুমের দরজাও খোলা, কিন্তু সে গেলটা কই? আজব কাহিনী তো। কেন জানি না মনে হলো বারান্দায় হয়তো থাকতে পারে। বারান্দায় উকি দিয়ে দেখলো এক চেয়ারের উপরে বসে অন্য চেয়ারের উপরে পা তুলে গুনগুন শব্দ তুলে গান গাইছে আহাসান। বাহ মেজর সাহেব, তাহলে গানও গাইতে পারে, বেশ ভালোই তো, মনে মনে আওড়ালো স্নেহা। আস্তে করে একটা ছোট্ট কাশি দিল স্নেহা। গান বন্ধ করে স্নেহার দিকে তাকালো আহাসান। মা খেতে ডাকছিল, এটুকু বলেই চুপ হয়ে গেল স্নেহা। আসলে মেয়েদের মনে হয় এক এক সময় এক এক রূপে খুব বেশি ভালো লাগে। এই যে স্নেহা মনে হয় রান্নাঘরে ছিল, কপালের উপরে, নাকের নিচে, থুতুনির নিচে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, আর লাইটের আলোয় চকচক করছে সেই বিন্দুগুলি, ঠিক যেন এক একটা মুক্তার দানার মতো। এ যেন এক অন্যরকম সৌন্দর্য, যার কোনো তুলনাই হয় না। আহাসানের খুব ইচ্ছা হলো ওই বিন্দুগুলো ছুঁয়ে দেখার। আস্তে করে উঠে স্নেহার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে স্নেহার দিকে আগাতে লাগলো, আর স্নেহাও পিছনে সরতে সরতে একদম দেওয়ালের সাথে যেয়ে লাগলো। দুহাত দিয়ে স্নেহাকে আটকিয়ে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। মা অপেক্ষা করছে, দেরি হলে চলে আসবে উপরে, কোনো রকমই শব্দ বের করে বলল স্নেহা। আহাসান তখনও একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে স্নেহার ঠোঁটের নিচে জমে থাকা ঘামের বিন্দুগুলো আঙ্গুল দিয়ে স্পর্শ করতে লাগলো। সেই স্পর্শের জন্যই যেন স্নেহা কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঠিক তখনই দরজা খুলে গেল। কি ব্যাপার ভাবি, ভাইয়াকে ডাকতে এসে তুমিও? এটুকু বলেই আহাসান আর স্নেহাকে ওভাবে দেখে অতসী অপ্রস্তুত হয়ে গেল। স্নেহা তো লজ্জায় মরে মরে পালা। আহাসানও বেশ অপ্রস্তুত কণ্ঠে বলল, এত বড় ধিঙ্গি হয়েছিস, জানিস না যে কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? না জানবো কি করে, আগে তো আর তোমার বউ ছিল তাই নক ছাড়াই ঢুকতাম, এখন তো সাধের কলসি হয়েছে তাই দরজার বাইরে একটা ঢোল বসাইতে বলবো মারে, যাতে কেউ ঢুকতে গেলেই সেটায় বাড়ি দেয়, আর তোমরা বোঝো যে হ্যাঁ কেউ আসতেছে। এই বলেই হাসিতে ভেঙে পড়ল অতসী। তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন, এই বলেই আহাসান অতসীর পিছনে দৌড় দিল। পিছন থেকে স্নেহাও মুচকি হাসি দিয়ে তাদের পিছনে পিছনে চল। এই মানুষটাই কি সেই মানুষ যে কাল সারারাত একবার ফিরেও তাকায়নি তার নতুন বউয়ের দিকে? দীর্ঘশ্বাস ফেলল স্নেহা। রাতে খাওয়ার টেবিলে বেশ মজাই হল। স্নেহা, অতসী আর নীলা, এরা তিনজন এক দলে, আর আহাসান আর ফিরোজা খানম এক দলে। অতসীর উকিল হল স্নেহা, আর নীলা আর আহাসানের উকিল ওর মা। এমন করে দুষ্টমিষ্টি ঝগড়ায় খাওয়া কমপ্লিট হল। গল্প করতে করতে ঘুমাতে যেতে যেতে প্রায় 12টার কাছাকাছি বাজল সবার। স্নেহা যখন রুমে এলো তখনও আহাসান নিচে সবার সাথে গল্প করতেছে। এসে বিছানা ঠিক করে শাড়িটা খুলে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরল স্নেহা। রান্নাঘরে কাজ করতে যেয়ে ঘামে একাকার হয়ে গেছিল।
ওর আবার খুব খারাপ লাগে ঘামে ভেজা কাপড় পরে ঘুমাতে। শাড়ি পরতে পরতে স্নেহা বারবার ভাবছিল ইসস শাড়ি না পরে একটা টি শার্ট আর ঢোলা একটা প্লাজো পরে ঘুমাতে পারলে কত শান্তি লাগত। শাড়ি পরে ঘুমালে সকালে শাড়ি খুঁজতে আরেকজনকে হায়ার করা লাগে। আর তাছাড়া রুমে তো এখন উনিও থাকে, এই অবস্থায় দেখলে মানসম্মান চলে যাওয়ার মতো অবস্থা হয় ওর। আহাসান যখন রুমে আসলো স্নেহা তখন জানালার ধারে দাঁড়ানো মুখ ভার করে। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে স্নেহ, একদম আলতা রাঙা বউয়ের মতো লাগছেছে, কিন্তু কেন জানি না মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। আহাসানের একবার ইচ্ছা হলো জিজ্ঞেস করবে, পরে আবার ভাবল না থাক, এত কেন আগ্রহ দেখাচ্ছে ওই মেয়েটার উপরে। সব মেয়ে রিনির মতো। ভালোবাসার কুয়ার ধাক্কা দিয়ে আবার অবহেলার নদীতে ডুবাতেও সময় লাগে না, এর চেয়ে ভালো দূরে দূরে থাকা। কিন্তু কি করে যে আহাসান দূরে থাকবে সেটাই বুঝতেছে না। মেয়েটাকেই দেখলেই মনে চায় একটু ধরে আদর করি। সব ভাবনা পাশে ঠেলে দিয়ে আহাসান এসে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে স্নেহা কতক্ষণ ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিয়েই নিল যে একবার বলে দেখি, কি বলে, বেশি হলে দুইটা বকাই না হয় দেবে। আস্তে করে আহাসানের পাশে এসে দাঁড়াল সে। আপনি কি ঘুমিয়ে গেছেন জিজ্ঞেস করল স্নেহা। চোখ মেলে ভ্রু উঁচিয়ে তাকালো আহাসান স্নেহার দিকে। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। একটা কথা বলতাম, কিছু যদি মনে না করতেন তাহলে আবারও বলল স্নেহা। এটুকু বলেই আহাসান আবার চোখ মুদল। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি একটু টি শার্ট আর প্লাজো পরে ঘুমাই। আসলে শাড়ি পরলে সকালে উঠে শাড়ি খুঁজেই পাই না। তাই এটুকু বলেই স্নেহা চুপ হয়ে গেল। ওদিকে আহাসানের খুব হাসি পাচ্ছিল স্নেহার এমন বাচ্চামি মার্কা কথা শুনে। হাসি সামলিয়ে কঠিন মুখে বলল, যা পরে ঘুমাতে আরাম পাও তা পরে ঘুমাও। এটুকু বলেই চিত হয়ে শুয়ে পড়ল আহাসান, যেন তার কঠিন ঘুম পাচ্ছে। স্নেহা খুশির খেলায় লাফাতে লাফাতে আলমারি থেকে টি শার্ট বের করে নিল। শাড়ি রুমেই খোলা শুরু করল। চোখের কোণা দিয়ে স্নেহাকে শাড়ি খুলতে দেখে আহাসানের বুকের হার্টবিট যেন লাফ দিয়েই বেড়ে গেল। মেয়েটা করতেছেটা কি? এ তো মাথা খারাপ করে দেওয়ার পালা করেছে। ফর্সা পেট পিঠ দেখা যাচ্ছে, বুকের উপরের হুক একটা খুলে গেছে, নাভিটা বেরিয়ে আছে, উফফ, এসব সহ্য করার মতো না। তখনই স্নেহা ওয়াশরুমে ঢুকে গেল। আহাসান কাত হয়ে শুয়ে পড়ল যাতে স্নেহা বের হলেই ওকে দেখতে পারে সে। একটু পরেই ওয়াশরুমের দরজা খুলে গেল আর শরীরের প্রতিটি খাজ যেন স্পষ্ট দেখা যাচ্ছে স্নেহার। টি শার্ট পরা তো রিনিকে দেখেছে কই, এমন তো লাগেনি আর কখনো। চোখ যেন অদৃশ্য কোনো এক শক্তিতে আটকিয়ে গেছে মেয়েটার দিকে। ও তো মেয়ে নয়, যেন এক মায়া মনে মনে ভাবল আহাসান। বেবি পিঙ্ক অফ শোল্ডার টি শার্ট আর ঢোলা প্লাজোতে একটা মানুষ এত সুন্দর হয় কি করে? আহাসান চোখ বন্ধ করার ভাব ধরে লুকিয়ে লুকিয়ে স্নেহাকে দেখছে আর ভাবতেছে। ফিটিং টি শার্টে যেন অন্যরকম লাগছে স্নেহাকে। ডাক্তার মানুষ তো এই জন্যই মনে হয় শরীরের এত খেয়াল রেখেছে। আচ্ছা, কেউ কারো বউকে লুকিয়ে লুকিয়ে এমন করে দেখে? আহাসান মনে মনে নিজেকে প্রশ্ন করল। ওয়াশরুম থেকে বের হয়ে স্নেহার যেন মনে হলো আজকে খুব শান্তিতে একটা ঘুম হবে। কালকে শাড়ির টেনশনে টেনশনে ঘুমই আসে নাই। কিন্তু সকালে উঠে দেখেছে ঠিকই একই কাহিনী করেছে। শাড়ি ছিল চণ্ডীপাড়া ও ছিল দাসপাড়া। খাটের কাছে এসে দেখল আহাসানের কোনো নড়াচড়া নেই। যাক, ভালোই হয়েছে, এই ড্রেস আপে তো ওকে দেখল না। আস্তে করে এসে শুয়ে পড়ল স্নেহা।
কেন জানি না শীত করতে লাগলো। ওর এসির দিকে তাকিয়ে দেখল 24 ডিগ্রি এ দেওয়া। এত টেম্পারেচার কমায় কেউ? মনে মনে এত মেজাজ খারাপ হলো স্নেহার, যা বলার মতন না। পায়ের কাছের কম্বল গায়ে টেনে দিয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে হারিয়ে গেল। আহাসানের ফোনে অ্যালার্ম ঠিক 5:30টায় দেওয়া। যদিও কখনোই ওটার প্রয়োজন হয় না, তার আগেই তার চোখ খুলে যায়। আজকের ঘুমটা যেন ভাঙল এক উষ্ণ কোমলতায়। প্রথমে আবছা অন্ধকারে আহাসান বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝল যে স্নেহা ওর বুকের মধ্যে লেপ্টে ঘুমিয়ে আছে। আহসান যেন হালকা টানে স্নেহাকে আরো কাছে নিয়ে আসে। ঘরটা প্রচণ্ড শীতল হয়ে আছে। তাকিয়ে দেখল এসি অন, তাও আবার টেম্পারেচার খুবই লো করা। এর জন্য রাতে হয়তো ও ঘুমের ঘরেই স্নেহার কম্বলের নিচে ঢুকেছে। স্নেহার কপালের কয়েকটা চুল এসে মুখের উপরে পড়েছিল। আহাসান আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। স্নেহা নড়েচড়ে আর একটু কাছে এলো। স্নেহার নিঃশ্বাসগুলো ঠিক আহসানের বুকের উপরে পড়ছিল। আহাসান স্নেহাকে জড়িয়ে ধরেই যেন বিশাল এক কারেন্টের শক খেল। স্নেহা খালি গায়ে ঘুমাচ্ছে। প্রথমে কেন জানি না আহসানের বিশ্বাস হলো না। পড়ে যখন কম্বল উঁচু করে দেখল, যেন ওর শরীরের প্রতিটা শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেল। ও যেন নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিল। এত সুন্দর লাগে মেয়েদের এই অবস্থায়, জাস্ট ভাবাই যায় না। সম্ভিত ফিরে পেতেই আহসানের মনে পড়ল স্নেহা তো টি শার্ট পরে ঘুমিয়েছিল, কিন্তু ওটা গেল কই? আস্তে করে উঠে বসে দেখল গেল কই টি শার্টটা। দেখে স্নেহার পায়ের কাছে পড়ে আছে সেটা। মুচকি একটা হাসি দিয়ে বিছানা ছাড়ল আহসান। ফ্রেশ হয়ে গোসল করে খালি গায়ে টাওয়াল পরে যখন বের হলো আহসান, দেখল স্নেহা উঠে বসে কম্বল গলা পর্যন্ত টেনে দিয়ে রেখেছে। স্নেহার ওইভাবে বসে থাকার কারণ জানা সত্ত্বেও আহসান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, কি ব্যাপার, ওভাবে বসে আছো যে? উঠে ফ্রেশ হও, আমি অফিসের জন্য রেডি হচ্ছি। স্নেহা যে কি থেকে কি বলবে খুঁজে পেতে না পেয়ে বলল, আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প শুনি? আপনি একটু রুমের বাইরে যাবেন, জাস্ট 5 মিনিটের জন্য। আহসান কৃত্রিম রাগ দেখিয়ে বলল, মাথা কি ঠিক আছে না? ডাক্তার দেখাতে হবে। আমার অফিস টাইম হয়ে যাচ্ছে আর উনি আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলতেছে। যত সব। এই বলেই আবার ফিরে চুল ঠিক করতে লাগল। উপায় অন্ত না পেয়ে স্নেহা কম্বল মুড়ি দিয়েই টি শার্ট খুঁজতে লাগল। এত বড় এক কম্বল মুড়ি দিয়ে টি শার্ট খুঁজতে লাগল স্নেহা। আর টি শার্টটি বা পাবে কি করে? সেটা তো আহসান অনেক আগেই ওয়াশরুমে রেখে দিয়ে এসেছে। টি শার্ট খুঁজতে খুঁজতে কখন যে টেবিলের কোনায় কম্বল বেঁধে গিয়েছে স্নেহা টেরও পায়নি। কম্বল টান লেগে নিচে আর স্নেহা মুখ থুবড়ে পড়ার আগেই ওকে ধরে ফেলে আহসান। কেন জানি না আহসানের মনে হচ্ছিল মানুষ এত সুন্দর হয়। স্নেহা যেন লজ্জায় একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু কেন জানি না অজানা এক ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল এই অবস্থায় সারা জীবন আটকে থাকুক উনার বাহুডোরে। আহসানের কি হলো কে জানে? আস্তে করে স্নেহার কপালে গাড় করে একটা চুমু খেয়ে নিল। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। আহসান, তোমার ভাই। এটুকু বলেই যেন নীলা থমকে গেল। আহসান আর স্নেহাও যেন কি করবে বুঝে উঠতে পারছিল না। নীলা যেন এক প্রকার দৌড়েই ওদের রুম থেকে চলে গেল। স্নেহা যেন এক প্রকার ঠেলেই ওয়াশরুমে ঢুকে গেল আহসানকে সরিয়ে। ওয়াশরুমে বসে বসে ও যে মরে যাচ্ছিল এই ঘটনার কথা ভেবে। ঈষৎ কি অবস্থায় উনি ওকে দেখলেন। উফ, স্নেহা যেন কিছুই ভোবতেজ পারছে না। আহসানও ড্রেস পরে রেডি হলো নিচে নামার জন্য।
স্নেহা যখন বের হলো একবারে ফ্রেশ হয়ে লজ্জায় মরে যাচ্ছিল, মাথা নুয়ে নুয়ে কাজ করছিল। যখনই আহসানের দিকে নজর পড়ল যেন আর চোখ ফিরাতে পারছিল না। আর্মির ড্রেসে এত সুন্দর লাগতে পারে কোনো মানুষ? আগে স্নেহা ভাবতো ঝাঁকড়া চুলেই মনে হয় ছেলেদের সুন্দর লাগে, কিন্তু আর্মি ছাটেও যে ছেলেদের এতটা মানায় সেটা স্নেহার জানা ছিল না। স্নেহাকে দেখেই আহসান বলে উঠল, নিচে চলো, সবাই অপেক্ষা করতেছে। আমাদের বাসায় নাস্তা নরমালি 7টার ভিতরেই খায় সবাই। স্নেহা মাথা কাত করে সায় দিল। তারপর আহসানের পিছু পিছু নিচে নেমে আসল। নীলাকে দেখেই স্নেহার যেন লজ্জায় একুল ওকুল অবস্থা। নীলাও সুযোগ বুঝে মোছের নিচে লুকিয়ে লুকিয়ে হাসি দিতে লাগল। নাস্তার পরে আহসান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর স্নেহা উপরে চলে আসল। একটু পরে ওর রুমে অতসী আর নীলা এসে হাজির। স্নেহাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগল, বুঝলে অতসী, তোমার ছোট ভাইয়ের রুমে একটা কলিং বেল লাগিয়ে দিতে হবে। এখন এটা প্রাইভেট রুম হয়ে গেছে। ভাবি, তুমি তো লেট করে ফেলেছ। আরে আমি তো কাল রাতেই বলেছি ছোট ভাইয়ের রুমের বাইরে ঢোল ফিট করে দেব। খিল খিল করে হাসতে হাসতে বলল অতসী। ওদের দুজনের কথা শুনে স্নেহার মনে হচ্ছিল লজ্জায় যেন মরে যাচ্ছে। থাক ভাই থাক, তোমার আর লজ্জা পেতে হবে না। যেভাবে লাল হয়ে যাচ্ছে তোমার গাল, কখন নাটাস করে ফেটে যাও। নীলা হাসতে হাসতে স্নেহাকে বলল, ছোট ভাবি, আমার অফারটা কিন্তু ভেবে দেখো। এই বলেই অতসী চোখ টিপ দিল। স্নেহা না বুঝেই প্রশ্ন করে বসল, কোনো অফারের কথা বলতেছ অতসী? ঢোলের অফারের কথা বলতেছি ভাবি। নীলা আর অতসীর সাথে এবার হাসিতে স্নেহাও যোগ দিল। তিনজনের মিলে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। ওদিকে আজকের রান্নাবান্নার দায়িত্ব ফিরোজা খানম নিজেই নিয়েছিলেন। দুপুরের গোসল করে নীলা যখন বের হল তখন গাড়ির শব্দ শুনল, মানে আহসান এসে গেছে। তাড়াতাড়ি নীলা শাড়ি পরে রেডি হয়ে বের হল। নীলা নিচে নামতে নামতেই দেখল আহসান বাসায় ঢুকছে। আপনি ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। আহসানকে দেখেই বলে উঠল স্নেহা, সবার খাওয়া শেষ? আহসানের প্রশ্নের ওরে মাথা ঝাঁকিয়ে না বলল স্নেহা। উপরে যে ফ্রেশ হয়ে যখন নিচে নামল সে দেখল সবাই টেবিলে বসে অপেক্ষা করতেছে তার। খাওয়া শেষ হতেই নীলা বলে উঠল, আহসান, একটু কাজ করো, স্নেহাকে নিয়ে ঘুরে এসো। কাল থেকে স্নেহার ডিউটি আছে। ঘুরে আসলে ভালো লাগবে। সাথে সাথে ফিরোজা খানমও সায় দিলেন, যা, দুইজনে বেরিয়ে আয়, ভালো লাগবে তোদের। সবার চাপাচাপিতা মোটামুটি অনিচ্ছায় হলেও স্নেহাকে নিয়ে বের হতে হলো আহসানকে। গার নীল কালারের একটা পাঞ্জাবি পরেছে আহসান আজকে, আর সাথে স্কাই ব্লু জিন্স। চুল তো এমনিতেও নড়েচড়ে না, তারপরও হাত বুলিয়ে ঠিক করে নিল। স্নেহা যখন রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসলো আহসান মনে হয় গোটা 10 হার্টবিট মিস করল। কালো মার্বেল জর্জেট শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে পাতলা দুগাছা চুড়ি, কানে গোল্ডের দুল, আর হ্যাঁ, কপালে ছোট্ট একটা টিপ। এই যেন এক অন্য স্নেহাকে আবিষ্কার করে ও রোজ। আচ্ছা, কোনো স্বামী তার বউকে এভাবে দেখে কি নাকে অনেক জনে, কিন্তু এখন মনে হচ্ছে ওর বউকে ও ঠিক স্ক্যান করে রোজ। স্নেহা গাড়ির পেছনের দরজা খুলে পিছনে বসতে যাচ্ছিল। তখনই আহসান বলল, আচ্ছা, আমি কি তোমার ড্রাইভার নাকি? এ মা, তা হবে কেন? আমি কি কখনো এটা বলেছি?
বলো তো নি কিন্তু কাজে বুঝাচ্ছ মানে স্নেহা চোখ কুঁচকে প্রশ্ন করল পেছনের সিটে বসতেছ কেন সামনে এসে বসো এই বলেই হাসান গাড়ি স্টার্ট দিল স্নেহা সিটে বসতে বসতে ভাবল নাক মনে হয় সোজা দেখাইতেই শেখে নাই গাড়ি ছুটে চলল শহরের কোলাহল থেকে অনেক দূরে যখন ওরা ৩০০ ফিট রাস্তায় এসে পৌঁছালো প্রায় বিকেল গড়িয়ে এসেছে কেন জানি না স্নেহার খুব ভালো লাগছিল নিরিবিলি দেখে এক জায়গায় গাড়ি পার্ক করল আহসান হাতের ইশারায় স্নেহাকে বের হতে বলল সে। দুজনে যেয়ে পানির কিনারায় চুপ করে বসল কেন জানি না স্নেহার খুব ইচ্ছা করছিল আহসানের কাঁধে মাথা দিতে আস্তে করে আহসানের হাতটা জড়িয়ে ধরল স্নেহা ওর কাঁধে মাথা দিয়ে আকাশ দেখতে লাগল স্নেহা কেমন যে লাগছিল স্নেহার ও যেন কাউকেই বুঝাতেই পারবে না আহসানেরও কেন জানি না মনে হচ্ছিল থাক না আজকে না দেই বাধা আজকে স্নেহাকে দুজনে এমন কতক্ষণ বসেছিল জানে না ঠিক তখনই এমন একটা জিনিস ঘটল যার জন্য আহসান কখনোই প্রস্তুত ছিল না ও দেখল চলবে